থেকে দুর্নীতির অভিযোগ ভুরি ভুরি সেই অভিযোগগুলো বারংবার সামনে এসেছে। আর এবার যে অভিযোগটা সামনে আসছে, শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা থেকেও তোলাবাজি তোলা হচ্ছে। কয়লাবালির খবর তো আপনাদের সামনে তুলেছি, কিন্তু এই এক অভিনব প্রক্রিয়াতে তোলাবাজি তোলা হচ্ছে। অভিযোগ কাদের বিরুদ্ধে উঠছে? সেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই। শিক্ষকদের থেকে 900 টাকা এবং পার্শ্ব শিক্ষকদের থেকে 300 টাকা, অর্থাৎ বরাদ্দ করা হয়েছে যে পরিমাণ অর্থ তাদের কাছ থেকে তোলাবাজি হিসেবে নেওয়া হচ্ছে, সেই টাকা অর্থাৎ শিক্ষকদের থেকে 900 এবং পার্শ্ব শিক্ষকদের থেকে 300 টাকা নেওয়ার অভিযোগ উঠছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে, এমনটা সাফাই দিতে অবশ্য শোনা গিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের আধিকারিকদের। সুবীর, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সুবীর, অভিযোগটা তাহলে কি উঠে আসছে? এক্ষেত্রেও তোলাবাজি হচ্ছে যেমনটা অভিযোগের সামনে আসছে, আরো স্পষ্ট করো ঠিক কি বলছেন তারা। দেখো তনয়, এখানে কিন্তু অভিযোগটা মারাত্মক। সেটা হচ্ছিল যে দেখো, আমরা বিভিন্ন জায়গায় দুর্নীতি শুনেছি। শিশুদের যে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সেখানেও দুর্নীতি, সেটা কিন্তু একেবারে অভিনব। আমি সবার আগে তোমাকে একটু দেখাতে চাইবো, এই আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে। এই যে দেখো, একটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বলে একটি কুপন ছাপানো হয়েছে এবং তার একটি কাউন্টার পার্টও রয়েছে। এবং এই কাউন্টার পার্টের মধ্যে এখানে টিচারদের নাম লেখা হচ্ছে, এখানে টাকার সংখ্যা লেখা হচ্ছে। আর এই পার্টটা, এই আমন্ত্রণপত্রর যে পার্টটা, এটা কিন্তু ছিঁড়ে টিচারদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, এমনই কিন্তু অভিযোগ করছেন এখানে কিছু টিচার। এবং আমার এর পাশাপাশি কিন্তু আরও জিনিস দেখাবো। দেখো, বিভিন্ন সংগঠন কিন্তু এর প্রতিবাদে তারা কিন্তু এই ডিপিএসসির যিনি চেয়ারম্যান রয়েছেন তাকে কিন্তু স্মারকলিপিও দিয়েছেন এর প্রতিবাদে। এবং আমার সাথে এই মুহূর্তে রয়েছেন এবিপিটি এর জেলা সম্পাদক বিপ্লব ঝা। বিপ্লববাবু, সুনির্দিষ্ট করে জানতে চাইবো, দেখেন কয়লা বালি আমরা সব কিছু শুনেছি, এ তো শিশুদের স্পোর্টস, এখানেও দুর্নীতি। আসলে এই রাজনৈতিক দল তার শাখা সংগঠনটাই তৈরি হয়েছে দুর্নীতির উপর ভিত্তি করে। স্বাভাবিকভাবে সব ক্ষেত্রেই দুর্নীতি হবে। শিশুদের খেলা এই দুর্নীতির বাইরে যেতে পারে না। এখানেও কাটমানি, এখানেও হচ্ছে যে তোলাবাজি, সব চলবেই। এবং অভিনব কৌশল নিয়েছেন, যে কৌশল হচ্ছে যে ভূভারতে কোথাও আমরা দেখিনি, যে আমন্ত্রণপত্র নিমন্ত্রণ পত্রের কাউন্টার পার্ট, সেই কাউন্টার পার্টে নাম লিখে কলম দিয়ে অ্যামাউন্ট লিখে হচ্ছে যে টাকা কালেকশন করা হচ্ছে। এটা কেউ কোনোদিনও দেখেছে বলে মনে হয় না। নতুন নতুন কৌশল, টাকা আদায় করবার, টাকা তোলবার, তোলবার, কাটমানি খাবার, নতুন কৌশল। এই কৌশলের বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। সরকারি টাকায় সরকারি খেলা হবে, সরকার অর্থ বরাদ্দ করছেন, আগে হোক পরে হোক, দেরি করে দিচ্ছেন এটা ঠিকই, কিন্তু আগে হোক পরে হোক তারা দিচ্ছেন। 18 সালে তারা এই সরকারি সার্কুলার, শিক্ষা দপ্তর, শিক্ষামন্ত্রী সার্কুলার জারি করেছেন যে শিক্ষকদের কাছ থেকে কোনো অর্থ নেওয়া যাবে না, এবং অর্থ নিলে সেটা দণ্ডনীয় অপরাধ হবে। তারপরেও সেই সরকারের শাসক দল, মানে শিক্ষক সংগঠন, তার চেয়ারম্যান, তাদের প্রত্যক্ষ মদতে এই কাজগুলো হচ্ছে। আসলে শিশুদের ক্রিয়াটাকে, শিশুদের খেলাটাকে ছেলে খেলায় পরিণত করা হয়েছে। আমরা বলবো এটা একটা ছেলে খেলা হচ্ছে, প্রস্তুতি ছাড়া খেলা হচ্ছে। সেই খেলাতে কোনো প্রস্তুতি গ্রহণ করার সুযোগ থাকছে না, তার ফলে টাকা আদায় করার প্রক্রিয়া চলছে। শিশু ক্রিয়াটা হচ্ছে আতুর ঘর, এখান থেকে প্লেয়ার তৈরি হয়। আমাদের জেলায় জ্যোৎস্না বর্মন, আমাদের জেলায় হরিশঙ্কর রায় সহ অনেক নাম, স্বপ্না বর্মন, বহু নাম আমরা বলতে পারি, যেগুলো শুধুমাত্র জেলায় নয়, রাজ্যে, জাতীয়, আন্তর্জাতিক স্তরে সুনামের সাথে খেলেছেন। এরা এই প্রাথমিক ক্রিয়া থেকেই উঠে এসছেন, এই আতুর ঘর থেকে। সেই আতুর ঘরটাকেই ধ্বংস করা হচ্ছে, এটাকে একটা কামাইয়ের জায়গা তৈরি করা হচ্ছে, একটা ইনকামের জায়গা হিসেবে ব্যবহার করছেন এই শাসক দল, তাদের শিক্ষক সংগঠন। আমরা এর প্রতিবাদ করেছি, মিটিংয়েও বলেছি, বারে বারে বলেছি। টাকা তোলা হয়, হিসেব দেওয়া হয় না সরকারি টাকার, এই কথাগুলোও বলেছি। এগুলোর কোনো বাস্তবতা এদের কাছে নেই, এদের একটাই লক্ষ্য টাকা কামাই করা। একটা জিনিস, ডিপিএসসি চেয়ারম্যান গতকালকে জানিয়েছেন যে তিনি কোনো লিখিত অভিযোগ পাননি। আমার হাতে এখানে বেশ কয়েকটি কপি আছে, আপনাদেরও আছে এবং বাকি অন্যান্য সংগঠনেরও আছে। তারা কিন্তু পরিষ্কার ডিপিএসসি চেয়ারম্যানকে লিখিতভাবে এর ঘটনার কথা জানিয়েছেন। তিনি বলছেন লিখিতভাবে কোনো অভিযোগ পায়নি। কি বলছেন? আসলে দুর্গাপূজা, কালী পূজার মাঝখানে যখন সভা হয়, সেই সভায় ডিপিএসসি চেয়ারম্যান নিজে ধূপগুড়িতে উপস্থিত ছিলেন। ব্লু প্রিন্টটা সেখান থেকেই তৈরি হয়েছে। যারা ব্লু প্রিন্টটা তৈরির সাথে যুক্ত, এসআই, ডিআই, চেয়ারম্যান, যারা এই প্রক্রিয়ার সাথে যুক্ত, তারা তো অভিযোগ পাবেন না, তারা চোখ বন্ধ করেই আছেন। অভিযোগ পাওয়ার পরে তারা অস্বীকার করছেন, দপ্তরে থাকছেন না, তো অন্য জায়গায় গিয়ে বসে থাকছেন। দপ্তরে বারবার এসেও তাদের পাওয়া যাচ্ছে না। টেলিফোনে বলেছি, হোয়াটসঅ্যাপে জানিয়েছি, ইমেল করেছি, দপ্তরে চিঠি দিয়ে কথা বলেছি, কয়েকটি সংগঠন দিয়েছে, ব্যক্তিগতভাবে শিক্ষকরা দিয়েছে। সবটা জানার পর চোখ বন্ধ করে থাকলে, সবটা জানার পর চুপ করে থাকবেন, একটাই কারণ, যে একটাই লক্ষ্য, একটাই কারণ, সেটা হচ্ছে যে আমরা এই প্রক্রিয়ার সাথে, যারা এই প্রক্রিয়ার সাথে যুক্ত, তৃণমূলের শিক্ষক সংগঠন, হচ্ছে যে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি এবং হচ্ছে চেয়ারম্যান। এখানে একটু আরেকটু জেনে নেওয়ার চেষ্টা করবো। এখানে কোঅর্ডিনেটর রয়েছেন, জেলার কোঅর্ডিনেটর, এই স্পোর্টসের কোঅর্ডিনেটর। দাদা, আপনাদের বিরুদ্ধে একটা মারাত্মক অভিযোগ উঠছে, কুপন ছাপিয়ে টাকা নিচ্ছেন শিক্ষকদের কাছ থেকে, কেন?
সরকার তো টাকা দিচ্ছে আপনাকে। দেখুন, কালকে থেকেই মিডিয়ায় দেখছি, বিভিন্ন মিডিয়ায় এই বিষয়টা দেখাচ্ছে এবং বিরোধী শিক্ষক সংগঠন ইতিমধ্যেই ডিপিএসসির চেয়ারম্যান এবং ডিআইয়ের কাছে এই সংক্রান্ত একটা অভিযোগ করেছে এবং চেয়ারম্যান সাহেব বলেছেন যে অভিযোগ আমার কাছে এসছে সেই অভিযোগের তদন্ত করা হবে এবং এই প্রক্রিয়ার সঙ্গে যদি কেউ যুক্ত হয়ে থাকে তাহলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা বিভিন্ন জায়গায় দুর্নীতি শুনেছি, কয়লা, গরু, বালি, সমস্ত জায়গায় দুর্নীতি শুনেছি। এটা তো শিশুদের স্পোর্টস, এখানেও দুর্নীতি। দেখুন, স্পোর্টসের জন্য যে বিষয়টা উঠে আসছে, প্রথম কথা বলি যে স্পোর্টসের যে মিটিং হয়েছে, যে মিটিংয়ে শুধু আমাদের শিক্ষক সংগঠন না, প্রত্যেকটি শিক্ষক সংগঠনের প্রতিনিধি সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন এবং স্পোর্টসের জন্য এরকম পরপর দুটো মিটিং হয়েছে। সেই মিটিংয়ে কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি যে শিক্ষক। তাহলে কারা করছে এগুলো কারা করছে? এরকম কুপন ছাপিয়ে কারা করছে? হ্যাঁ, এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে সেটা তদন্ত সাপেক্ষ এবং যদি এই ধরনের ঘটনা কেউ ঘটিয়ে থাকে সেটা তো আমার বলার অপেক্ষা রাখে না। ডিপিএসসির সর্বময় কর্তা যিনি, ডিপিএসসির চেয়ারম্যান, তিনি কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছেন যে এরকম কোনো অভিযোগ যদি থাকে এবং সেই অভিযোগের সত্যতা যদি থাকে তাহলে কিন্তু তদন্ত হবে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। শিক্ষকরা তো প্রকাশ্যেই বলছেন তাদের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে, কেউ দিয়েছে, কেউ এখনো দেয়নি। এই বিষয়টা তদন্ত করছে ডিপিএসসি, তদন্তে উঠে আসুক এবং আমরা বিশেষ করে আরেকটা বিষয় বলি আপনাদের মিডিয়ার মাধ্যমে, গতকাল থেকে বিভিন্ন মিডিয়ায় এই বিষয়টা দেখানোর চেষ্টা করা হচ্ছে এবং বিরোধী শিক্ষক সংগঠনও অভিযোগ তুলছে এবং সরাসরি আক্রমণটা কিন্তু তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির দিকে করছে। তো আমি দায়িত্ব নিয়ে বলছি যে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির না রাজ্য সভাপতি না জেলার পক্ষ থেকে এই ধরনের কোনো ইনস্ট্রাকশন কোনো সার্কেলের কোনো নেতৃত্বকে দেওয়া হয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি এবং এই সেই বক্তব্যগুলো কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। সুবীর, তুমি আমাদের সঙ্গে থাকো। শুধুমাত্র যে এইখানেই দুর্নীতি হচ্ছে তা তো নয়, একই সঙ্গে আরো বেশ কিছু জায়গার ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরবো। এই যেমন দক্ষিণ চব্বিশ পরগনা, সেখানে রীতিমতো রাস্তার যা বেহাল অবস্থা তাতে সমস্যার মধ্যে রয়েছেন ক্যানিং এর বাসিন্দারা। রঞ্জিত আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে এবং একই সঙ্গে মৃন্ময় আমাদের সঙ্গে রয়েছে বাঁকুড়া থেকে। মৃন্ময়ের সঙ্গে কথা বলবার আগে রঞ্জিত, তোমার কাছ থেকে এই বিষয়টা জানবার চেষ্টা করবো। সমস্যা দীর্ঘদিনের তা তো বোঝাই যাচ্ছে, কিন্তু এর সমাধানটা কবে হবে, কি বলছেন সে বিষয়ে স্থানীয় প্রশাসন, স্থানীয় যারা নেতৃত্বে রয়েছেন তারাই? একদমই তনয়া, তোমাকে বলবো যে এই যে ক্যানিংয়ের এই সাতমুখী বাজার থেকে এই যে রামধারী যাওয়ার যে দীর্ঘ 7 কিলোমিটার রাস্তার একেবারে বেহাল অবস্থা। এলাকা বাসিন্দারা তারা অভিযোগ করছে যে দীর্ঘ 10 বছর এই রাস্তার কোনো মেরামতি হয়নি। স্থানীয় পঞ্চায়েত সদস্য, আমি একটু কথা বলবো। দাদা, এই যে রাস্তা আপনার, এই রাস্তা তো দীর্ঘ 10 বছর কোনো মেরামতি হয়নি, এই যে অভিযোগ করছে এলাকার মানুষজন, কি বলবে? অলরেডি এই রাস্তা কাজ শুরু হয়ে গেছে। ডাবু থেকে সাধু পর্যন্ত 3 কিলোমিটার রাস্তা হয়েছে, 4 কিলোমিটার রাস্তা আরও হবে, সেটা কিছুদিনের মধ্যে শুরু হবে। কিন্তু এই যে রাস্তা সাতমুখ থেকে যেটা রামধারী যাওয়ার এই যে রাস্তা, এটা 10 বছর তো কোনো মেরামতি হয়নি। হ্যাঁ, রাস্তাটা প্রবলেমের জন্য হয়নি, অন্য একটা ইন্টারনাল প্রবলেম ছিল। কন্ট্রাক্টররা রাস্তা ছেড়ে দিয়ে চলে গেছে অন্য সমস্যার কারণে। যাই হোক, পরিশেষে বলবো এই রাস্তা আমাদের হবে ডাবু থেকে এই সাতমুখী থেকে রামধারী পর্যন্ত। একটা গুড নিউজ আমাদের কাছে, অলরেডি ডাবু থেকে সাতমুখী পর্যন্ত 3 কিলোমিটার রাস্তা হয়েছে, এখনও 4 কিলোমিটার রাস্তা বাকি আছে, সেই রাস্তাটা হবে। তোমার দেখাবো রাস্তার চিত্র। তুমি দেখতে পাচ্ছ যখনই কোনো বর্ষা আসে তখনই এই যে পাথর, এই যে ইটের গুঁড়ো, সেটা দিয়ে রাস্তাটাকে সাময়িকভাবে মেরামতি করা হয়, কিন্তু কোনো রাস্তার মেরামতি আদৌ কিন্তু কোনো কিছু হচ্ছে না। আমি একটু বিরোধীর সাথে কথা বলবো। দাদা, আপনারা তো এই রাস্তা দিয়ে যাতায়াত করেন, তারা বলছে যে এই রাস্তার কন্ট্রাক্টটা কাজ ছেড়ে পালিয়েছে, কি এখানে দুর্নীতি কি কিছু হয়েছে? না, দুর্নীতি তো অবশ্যই হয়েছে। দেখুন, দীর্ঘদিনের রাস্তা, 10-12 বছর আগে এখানে প্রচুর ঘটা করে একটা বিশাল একটা টাকা খরচা করে, যেটা সরকারের নিয়ম যে খেলামেলা উদ্দেশ্য, সেই উদ্দেশ্য করে জাস্ট শিলান্যাস হয়েছে, কিছু কাজ হয়েছে, বাকি কাজ পড়ে আছে, দীর্ঘদিন পড়ে আছে। মানুষের যাতায়াতে প্রচণ্ড সমস্যা হচ্ছে, যেটা আমজনতা, আমরা তো নেতারা আমরা তো খুব একটা চুপ বলতে পারবো না। যেটা পাবলিককে জিজ্ঞেস করুন, ওরাও বলবে যে রাস্তাটা দীর্ঘদিনের সমস্যা, ওদের যাতায়াতের সমস্যা হচ্ছে, ওরা চলতে পারছে না, বা কোনো অসুখ বিসুখ হলে বা হসপিটালে যেতে হলে প্রচণ্ড সমস্যা পড়তে হয়। আর এই রাস্তা চলে প্রচণ্ড অসুবিধা। এই রাস্তাটা আমাদের ভাইটাল বাসিন্দা তো রয়েছে, আপনাদের রাত্রি যাতায়াত করেন? হ্যাঁ, আমরা খুবই কষ্টে পায়ে হেঁটে যেতে হচ্ছে আমাদের এই সময়, এই 2024 সালে এখনো পর্যন্ত আমরা পায়ে হেঁটে যাতায়াত করছি। এটা যে আমাদের কত খারাপ লাগে। আমার বয়স 60, আমার পায়ে হেঁটে সাতমুখীর ডাক্তারখানায় যেতে হচ্ছে, বাজার করতে যেতে হচ্ছে, সাব সেন্টারে যেতে হচ্ছে। এটা বড় দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়িয়েছে আমাদের। খুব খুব দুঃখ পাচ্ছি আমরা। একদমই তাই। আপনি তো এই রাত্রি যাতায়াত করেন, মানে কতটা সমস্যা হয় আপনাদের যাতায়াত? হ্যাঁ, সমস্যা হয়।
আমাদের রাস্তা কোনো মেরামতি না, হচ্ছে না। কত বছর পড়ে আছে এইভাবে রাস্তা? প্রায় 10 বছর পড়ে আছে। 10 বছর মানে স্থানীয় পঞ্চায়েত বা প্রশাসন তারা কি রাস্তা না না না, কোনো রকম মেরামতি করছে না। ওই নাম মুখে বাঁচতে 2-4 বার ওই ইটের গুঁড়ো ছড়িয়ে দিয়েছে, সে তো একটা বর্ষায় উঠে চলে গেছে। একদমই, তোমাকে দেখাবো, তুমি দেখতে পাচ্ছ তনয়া যে রাস্তা, সেই রাস্তার চিত্রটা আমি দেখাবো। এই যে সাতমুখী থেকে যে রাস্তাটা তুমি দেখতে পাচ্ছ, যখনই কোনো বর্ষা আসে তখনই এই ইটের গুঁড়ো দিয়ে বা ইটের পাথর দিয়ে সঙ্গে সঙ্গে এই রাস্তাটাকে সাময়িকভাবে মেরামতি করা হয়, কিন্তু স্থায়ীভাবে এই রাস্তার কোনো মেরামতি হচ্ছে না। স্থানীয় বাসিন্দা তারা কিন্তু অভিযোগ করছে 10 বছর রাস্তার কোনো হাল ফেরেনি। কবে হাল ফিরবে? যে কন্ট্রাক্টর, সে কন্ট্রাক্টর কাজ ছেড়ে পালিয়েছে, তাহলে কেন কন্ট্রাক্টর কাজ ছেড়ে পালালো সেই প্রশ্নটা তুলছে এলাকার বাসিন্দারা। তনয়া, একেবারেই তাই রঞ্জিত, তুমি আমাদের সঙ্গে থাকো এবং সেই ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। দীর্ঘদিন ধরে রাস্তার এইরকম বেহাল অবস্থা, কিন্তু তারপরেও কোনো সমাধান সূত্র সামনে আসছে না প্রশাসনের কাছে। বারংবার তারা যাচ্ছেন, কিন্তু তারপরেও কোনো রকমের কোনো সুরাহা তাদের ক্ষেত্রে তারা যেমনটা অভিযোগ করছেন যে তারা পাচ্ছেন না বা হচ্ছে না। তুমি আমাদের সঙ্গে থাকো, আমি একটু বাঁকুড়ার দিকেও নজর রাখবো। সেখানে নাকি গাছ চুরি হয়ে যাচ্ছে, কিন্তু কিভাবে হচ্ছে সেটা একটুখানি আরও স্পষ্ট করি। এই মুহূর্তে মৃন্ময় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। মৃন্ময়, দেখো, কিছু তো সরকারি নিয়মকানুন রয়েছে এবং সেই সমস্ত নিয়মকানুন থাকা সত্ত্বেও কিভাবে নিলাম না করেই গাছ এরকমভাবে বিক্রি হয়ে যাচ্ছে, কি বলছেন সেখানকার মানুষরা, কি অভিযোগই বা সামনে আসছে? একবারে দেখো তনয়া, দুর্নীতির শেষ কথায় এই প্রশ্নটা কিন্তু আমরা বারবার তুলি। তার কারণ আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাঁকুড়ার ওন্দা ব্লকের ওন্দা 2 নম্বর পঞ্চায়েতের ভাদুলডাঙ্গা এলাকায়। অর্থাৎ এখানে যে সরকারি লক্ষ লক্ষ টাকা গাছ কেটে পাচারের অভিযোগ উঠছে, এবং এই পাচারের অভিযোগ কাদের বিরুদ্ধে হচ্ছে? স্থানীয় পঞ্চায়েত এবং তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। আমি যে ছবিটা তুলে ধরছি দেখতেই পাচ্ছ যে বড় বড় মোটা মোটা গাছ, লক্ষ লক্ষ টাকার গাছ কিন্তু এইভাবে কেটে রাতারাতি পাচার করা হয়েছে, এবং গ্রামবাসীরা বাধা দেওয়ার পর কিছু গাছ তারা ফেলে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমি এখানকার যারা বিজেপি নেতৃত্ব আছেন এবং যারা গ্রামবাসী আছেন, আমি প্রথমে তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব মূলত আপনাদের অভিযোগটা কি। দেখুন, এখানে সরকারি খাস জায়গার উপরে যে গাছ, বহু দিনের পুরনো গাছ আপনারা দেখতেই পাচ্ছেন। এই গাছগুলো কাটার প্রক্রিয়া প্রায় 2 মাস আগেই শুরু হয়েছিল। শুরু হওয়া মাত্রই আমরা পঞ্চায়েত থেকে বিডিও, ব্লক প্রশাসন প্রত্যেক জায়গাতে লিখিত জানানোর পরেও কোনো ব্যবস্থা তারা নেননি। উপরন্তু তাদের চোখের সামনে নাকের ডগা দিয়ে গাড়ি গাড়ি গাছ এখান থেকে পাচার হয়ে চলে গেল। শেষমেশ এখানকার মানুষের বাধাতে কিছু গাছ এখনও প্রায় 10-15% আর পড়ে আছে, এবং হুমকির জোরে এলাকার মানুষ আর কেউ ভয়ে মুখ খুলতে চাইছেন না, কেউ চাইছেন না। এইভাবে এরা এই ওন্দা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ভাদুলডাঙ্গাতে কয়েক বছর আগে নদীর বালি খাল সংস্কারের নাম করে লক্ষ লক্ষ টাকার বালি এখান থেকে রাতারাতি পাচার হয়। বিএলআরও থেকে থানা, ব্লক, পঞ্চায়েত কেউ কোনো স্টেপ নেয় না। একটা দুর্নীতি এখানে হয়। প্রশাসনের প্রত্যেকটা স্তর, পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, ব্লক প্রশাসন এবং থানা সবাই যৌথভাবে মিলিত না থাকলে কোনোদিন এরকম সরকারি জায়গা, সরকারি গাছ রাতের অন্ধকারে দিনের আলোয় যখন তখন কেটে পাচার হয়ে যেত না। আপনারা কোথায় কোথায় অভিযোগ জানিয়েছেন? আমরা পঞ্চায়েতে গেছি, পঞ্চায়েতে গিয়ে প্রধান সাহেবকে বলেছি। প্রধান সাহেব উনি বলেছেন আমি সম্বন্ধে কিচ্ছু জানি না, এবং বারবার অভিযোগ করার পরেও তিনি আমাদের, তারপর আমি ব্লকে অভিযোগ করেছিলাম, তার এই কপি বিডিও অফিসে আমি অভিযোগ করেছি, তার এই কপি। এই অভিযোগ করার সত্ত্বেও এই গাছ রাতের অন্ধকারে দিনের বেলায় কিভাবে পাচার হয়ে যাচ্ছে। আমি ছবিটা দেখানোর জন্য বলবো, দেখতেই পাচ্ছ তনয়া, মূলত বিডিওকে অভিযোগ করা হয়েছে, এবং বিডিওকে, স্থানীয় ওন্দা বিডিওকে অভিযোগ করার পরেও কিন্তু সেই গাছ কিন্তু রাতের অন্ধকারে দিনের বেলায় কিন্তু পাচার হচ্ছে। আমি দেখানোর চেষ্টা করবো যে সমস্ত গাছ এখানে কাটা হয়েছে, একাধিক গাছ, একাধিক লক্ষ লক্ষ টাকার গাছ কিন্তু কাটা হয়েছে। এইভাবে আমি ছবিটা একবার তুলে দেখাবার চেষ্টা করবো। এই যে গাছগুলো, এই গাছগুলো কিন্তু বহু পুরানো গাছ, অর্থাৎ বহু পুরাতন গাছ। এই ছবিটা আমি দেখানোর জন্য বলবো আমার ক্যামেরা পার্সনকে। একাধিক জায়গাতে কিন্তু এইভাবে সরকারি জায়গার ওপর লক্ষ লক্ষ টাকার গাছ কিন্তু পাচার হচ্ছে। কাদের বিরুদ্ধে অভিযোগ? স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ, স্থানীয় পঞ্চায়েতের বিরুদ্ধে এবং তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। দেখতেই পাচ্ছ কিছু গাছ কিন্তু এখনো তারা ফেলে রেখে পালিয়ে গেছে। তার কারণ যে সমস্ত গ্রামবাসীরা বাধা দিয়েছিল, সেই বাধা পাওয়ার পর কিন্তু তারা এখনো পর্যন্ত সব গাছ নিয়ে যেতে পারেনি। কিন্তু প্রশ্ন উঠছে, দিকে দিকে যখন এত চুরি হচ্ছে, যখন এইভাবে অবৈধভাবে সরকারি নিয়ম না মেনে এবং সরকারিভাবে নিলাম না করে যেখানে এইভাবে গাছ দিনের বেলায় কেটে পাচার করা হচ্ছে, সেখানে কেন প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না? কেন পঞ্চায়েতের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? আমি আরো জানার চেষ্টা করব, এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি এই চোরদের কি শাস্তি হবে, এই চোরদের যেমন শাস্তি হয়, এবং আমরা বারবার অভিযোগ করা সত্ত্বেও সরকারি কোনো পদক্ষেপ নেয়নি। আমরা চাইছি এই চোরদের শাস্তি হোক, এবং এদের গরু, ছাগল, কয়লা, বালি কোনো কিছুতেই এদের আটকায় না। এখন এরা গাছের পিছনে লেগেছে, এবং যে সরকারি জায়গায় যে গাছ আছে সেই সরকারি গাছ এবং সরকারি ল্যান্ডের গাছ এরা যেভাবে বিক্রি করছে, আমরা এর প্রতিকার চাই এবং এই চোরদের শাস্তি চাই।
অর্থাৎ এই দিনের পর দিন এই যে অবৈধভাবে গাছ চুরি করে পাচার হচ্ছে বিভিন্ন জায়গাতে, বাঁকুড়া জেলার একাধিক ব্লকে এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে। কাদের মদতে, শুধুমাত্র কাদের মদতে হচ্ছে? তৃণমূলের নেতৃত্ব হচ্ছে। আমরা বারবার তৃণমূল নেতৃত্ব বলছি, প্রধানকে বলছি, প্রধান বলছে আমরা যেন প্রচুর তৃণমূলের একটা অংশ নেতৃত্ব আছে, তারা যৌথভাবে পরিকল্পনা করে করছে এই জিনিসটি। আমাদের বাধা দিলেও আমাদের কোনো কথা শুনছে না। বালি যেখানে বলছে সেখানে বালি উঠছে, আমাদের চলুন 2 নম্বর অন্য সংসদে বালি দিনের পর এখন আজকেও বালি উঠছে, আমরা বাধা দিলে পঞ্চায়েত প্রধান বা কোনো বলছে আমি কিছু জানি একটা না। বিষয় তো স্পষ্ট হচ্ছে, যখন এই দুর্নীতির অভিযোগগুলো সামনে আসছে তখনই কোনো না কোনো রাজনৈতিক দল, বলা ভালো শাসক দলে যারা রয়েছেন তাদের ছত্রছায়াতেই কিন্তু এই তোলাবাজি, এই দুর্নীতি চলছে, তা কার্যত স্পষ্ট হচ্ছে স্থানীয় বাসিন্দারা যারা অভিযোগ করছেন তাদের প্রেক্ষিতে। তোমরা আমাদের সঙ্গে থাকো। একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে রিপাবলিক বাংলা প্রতি মুহূর্তে দুর্নীতির খবর তুলে ধরতে, এমনকি রাস্তার যে বেহাল অবস্থা সেই খবর তুলে ধরতেই কার্যত সেই গোসা প্রকাশও করেছেন, অর্থাৎ ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেগে গিয়ে কি বলেছিলেন তিনি, শোনাই একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। টিভি দেখি না, কেন দেখি না বলুন তো? সারাদিন অনেক কাজ করতে হয় তো, তারপরে যদি দেখি ওরা এই রাস্তাটা পিচ তুলে দেখাচ্ছে, পিচ উঠে যাচ্ছে। আরে বর্ষায় তো পিচ ওঠে, বড় বড় গাড়ি গেলে রাস্তা ভাঙে। আমরা তো এই বড় বড় ট্রাক্টর গ্রামীণ রাস্তায় এলাও করছি না। যদি কেউ টাকাকে এলাও করে হাতে নাতে ধরুন। খবর সম্প্রচার করা হয়েছে বলেই হয়তো রাজ্যরোষের সম্মুখীন হতে হয়েছে বারংবার রিপাবলিক বাংলাকে, কিন্তু সেখানে আমরা থেমে থাকিনি। সেই বিষয় যখন সামনে আসছে তখন আরও একবার ক্যানিংয়ের বাসিন্দারা কতটা সমস্যার মধ্যে রয়েছেন রঞ্জিতের কাছ থেকে আরও একবার আমরা সামনে তুলে ধরবো। রঞ্জিত, দেখো এই খবর তো আমরা লাগাতার দেখেছি, কিন্তু তারপরেও কোনো সমাধান হয়নি। উপরন্তু রীতিমতন ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে রাজ্য সরকারকে। একদমই তনয়া, যে রাস্তায় আমি রয়েছি সেই রাস্তাটা দীর্ঘ 10 বছর কোনো মেরামতি হয়নি এবং স্থানীয় বাসিন্দা তারা অভিযোগ করছে যে এই রাস্তা পঞ্চায়েত প্রশাসন বিভিন্ন দপ্তরকে জানানো হয়েছে কিন্তু কোনো রাস্তা মেরামতি হয়নি। তবে এখানকার যারা বিরোধী রয়েছে এবং যারা এখানকার স্থানীয় মানুষজন রয়েছে তারা বলছে যে এই কন্ট্রাক্টর কাজ ছেড়ে পালিয়েছে। কেন পালিয়েছে বা কী জন্য সেই কাজ করতে করতে বা কন্ট্রাক্টর যারা দায়িত্ব নিয়েছিল তারা কেন পালালো, সেই প্রশ্নটা কিন্তু বারে বারে উঠছে। এবং তোমাকে দেখাবো সেই রাস্তা, এখানকার তো অনেক বাসিন্দা তারা রয়েছে, আমি একটু কথা বলবো। এই যে রাস্তা দিয়ে যারা যাতায়াত করছে, এই তো আপনারা তো এই রাস্তা দিয়ে যাতায়াত করেন, কত বছর এই রাস্তা এইভাবে বেহাল অবস্থায় রয়েছে? হ্যাঁ, প্রায় অনেক বছর, 20-25 বছর। কতটা সমস্যা হয় যাতায়াতের? খুব সমস্যা হয়। মানে মেরামতি কেন হচ্ছে না? এখানকার খুব কষ্ট হয়, যাওয়া আসা বিশাল কষ্ট হয়। কোনো মেরামতি হচ্ছে না? না। একদমই তুমি তনয়া দেখতে পাচ্ছ যে রাস্তার কোনো মেরামতি হচ্ছে না, যে রাস্তা শুধুমাত্র। ধন্যবাদ জানাই, কিন্তু এই খবর